আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার অনুমোদন, ভূমধ্যসাগরে মার্কিন রণতরী, ইরানের পাশে থাকার ঘোষণা, উত্তর কোরিয়া, চীন ও রাশিয়ার, জাতিসংঘের উদ্বেগ। ফ্যাসিস্ট সরকারের শুভাকাঙ্ক্ষী ও গুমের সাথে জড়িতরা এখনও রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে বসে গুম হত্যার অনেক প্রমাণ ধ্বংস করছে, অভিযোগ তদন্ত কমিশনের। সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় জার্মানি, জামায়াতের আমিরের সঙ্গে দেশটির রাষ্ট্রদূতের বৈঠক, শিক্ষা ও বাণিজ্য উন্নয়নের পাশে থাকার আশ্বাস। দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ তৈরিতে সকল দলের সহায়তা চেয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন, সব বিষয়ে ঐক্যমত্য না হলে রোববার আবার বৈঠক। এবং সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার, জুলাই গণহত্যার স্বচ্ছ বিচারের স্বার্থে শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। অবশেষে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার অনুমোদন দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য যুদ্ধের আদেশ বাস্তবায়নে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে তারা। ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরানের পক্ষে চীন ও রাশিয়া নৈতিক সমর্থন দিলেও তেহরান এখনও মস্কোর কোনো সহযোগিতা চায়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই যুদ্ধে ইরানের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়া ও পাকিস্তান, তবে ইহুদিদের পক্ষে দাঁড়িয়েছে ভারত। তুমুল এই উত্তেজনাকর পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ। বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইরানের সাথে তুমুল লড়াইয়ের এ পর্যায়ে ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরানের বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স, যা সরাসরি আঘাত হানছে ইসরায়েলের বেসামরিক এলাকাগুলোতে। ইরানের দাবি, ফাত্তা নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে আক্রমণ চালাচ্ছে। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের জবাবে শেজেল 2 নামের দীর্ঘপাল্লার কঠিন জ্বালানির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। দুদেশের এই সংঘাত মারাত্মক বিপর্যয় ফেলে দিয়েছে বিশ্বকে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো শর্তে আমেরিকার কাছে আত্মসমর্পণ না করার ঘোষণার পর তেলে বেগুনে জ্বলে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খামেনির বক্তব্যের পর শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বৈঠক ডেকে ইরানে আমেরিকার সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন তিনি। ইরান যদি আত্মসমর্পণ না করে তাহলে খামেনির জন্য শুভকামনা। আমি ইরানে হামলা করতে পারি। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানাচ্ছি। আগামী সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ট্রাম্পের আদেশ বাস্তবায়নে আক্রমণের প্রস্তুতিও নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে তারা। নৌবাহিনীর তৃতীয় একটি ডেস্ট্রয়ার ঢুকেছে পূর্ব ভূমধ্যসাগরে। আরও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানো হচ্ছে আরব সাগরে। ইসরায়েলের পাশে থাকার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি ইসরায়েলের একজন মহান বন্ধু। আমাদের ইসরায়েলের আকাশ রক্ষায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র। আমেরিকা ইরানে হামলার ঘোষণায় বিভক্ত হয়ে পড়ছে বিশ্বের পরাশক্তিগুলো। ইসরায়েলের আক্রমণ থেকে নিজ দেশের নাগরিকদের বাঁচানোর কথা বলে তেহরানে অপারেশন সিন্ধু শুরুর ঘোষণা দিয়েছে ভারত। অন্যদিকে ইরানের পক্ষ নিয়ে সরাসরি বিবৃতি দিয়েছে আরও 2 পরাশক্তি, উত্তর কোরিয়া ও পাকিস্তান। ইরানের উপর ইসরায়েলের হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে উল্লেখ করেছে দেশ দুটি। ইরানে আমেরিকার আগ্রাসন পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্ব আরও নিরাপদ বলে টুইট করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। ইরানের পক্ষে নৈতিক সমর্থন আছে চীন ও রাশিয়ার, তবে ইরান এখনও মস্কোর কোনো সহায়তা চায়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ইরানি বন্ধুরা এখনো আমাদের কাছে কোনো সহযোগিতা চায়নি, তবে রাশিয়া কারো উপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না।
আমরা শুধু এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সম্ভাব্য উপায় নিয়ে কথা বলছি। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই শত্রু দেশের মধ্যে সামরিক উত্তেজনায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব। চলমান পরিস্থিতিতে কোনো দেশকে কারো পক্ষ না নিয়ে বরং আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েল ইরানের মধ্যে তুমুল লড়াইয়ে মহাসচিব গুতিরেজ গভীরভাবে উদ্বিগ্ন। দুদেশকেই অবিলম্বে সামরিক আগ্রাসন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। ইরান তার অবস্থান থেকে না সরলে তেহরানে মার্কিন সামরিক হামলা আসন্ন। আর আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়লে বসে থাকবে না চীন এবং রাশিয়াও। ফলে নিশ্চিত এক মহা বিপর্যয়ের দিকে এগোচ্ছে বিশ্ব। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। আমেরিকা শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেও এ নিয়ে রহস্য ধরে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানে আমেরিকার সামরিক অভিযানের সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমেছে শত শত মার্কিনী। ট্রাম্পের বাসভবন ও হোয়াইট হাউস ছাড়াও যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কে। আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের ঘোষণা দিয়ে গেল 13 জুন তেহরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এর জবাবে সপ্তাহখানেক ধরে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় সংঘাত গড়িয়েছে পূর্ণাঙ্গ যুদ্ধের পর্যায়ে। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র নাক গলানোয় মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। এরই মধ্যে ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন দিয়েছেন ট্রাম্প। ব্লুমবার্গ নিউজের প্রতিবেদন বলছে, ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে এই মুহূর্তে সংঘাতে আমেরিকার জড়ানোর পক্ষে বিপক্ষে মত রয়েছে মার্কিনীদের। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ট্রাম্পের প্রতি সমর্থন দিয়ে বলেছেন, ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় যেন সর্বাত্মক হামলা চালানো হয়। আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প সঠিক কাজটি করবেন। ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। ইসরায়েলিরা ইরানের পরমাণু শক্তি ও সামরিক বাহিনী ধ্বংস করার জন্য যা করছে তার জন্য আমরা কৃতজ্ঞ। প্রেসিডেন্ট ট্রাম্প সেই ব্যক্তি যিনি যুদ্ধ সম্পর্কে জানেন। তিনি এই দেশের স্বাধীনতা রক্ষা করতে চান। অন্যদিকে ইরানে হামলার প্রতিবাদ ও যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন শত শত মার্কিনী। নিউ ইয়র্কের ম্যানহাটনে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। এতে অংশ নিয়ে শত শত মানুষ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল, ইরানে নাক গলিও না, গণহত্যায় অর্থায়ন বন্ধ করো। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চল এবং জর্ডান উপত্যকায় বৃহস্পতিবার ভোর থেকেই সাইরেন বাজানো হয়। ইরানের 2টি ড্রোন প্রতিহতের দাবি করে ইসরায়েল। অন্যদিকে একই দিন তেহরানে একাধিক ড্রোন ঠেকানো ছাড়াও উত্তর পূর্বাঞ্চলীয় মাশহাদ শহর থেকে ইসরায়েলের 18 গুপ্তচরকে আটকের দাবি করেছে ইরান। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। ফ্যাসিস্ট সরকারের বহু শুভাকাঙ্ক্ষী ও গুমের সাথে সরাসরি জড়িতরা এখনও রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে বসে গুম হত্যার অনেক প্রমাণ ও নিদর্শন ধ্বংস করছে, এমন অভিযোগ করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এক ব্রিফিংয়ে কমিশনের সভাপতি সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, এরই মধ্যে তাদের সবাইকে কমিশন চিহ্নিত করেছে। তবে অনুসন্ধানের স্বার্থে এখনই তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় টিকে থাকতে অনেক নির্যাতিতকে ভারতীয় বাহিনীর হাতে তুলে দেওয়ার প্রমাণও পেয়েছে কমিশন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন হস্তান্তর পরবর্তী এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এতে কমিশনের সভাপতি জানান, 1850টি অভিযোগ বিশ্লেষণ করে 253 জন গুমের শিকার ব্যক্তির তথ্য পাওয়া গেছে। 131টি অভিযোগের বিষয়ে এফআইআর করে তদন্ত করছে পুলিশ। দ্বিতীয় দফায় 12 জন ভিকটিমের প্রাথমিক অনুসন্ধান শেষের পাশাপাশি কারা তাদের গুমের জন্য দায়ী তাও শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন তিনি। বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করেছে এবং নির্যাতন ও গোপন আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে।
এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে। তিনি আরো জানান, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল। এখনো কর্তৃত্ববাদীদের শুভাকাঙ্ক্ষীরা ভিকটিম ও সাক্ষীদের হুমকি এবং ভয়ভীতি দেখাচ্ছে বলেও জানান তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পরেও বহু অপরাধী তাদের অবস্থানে থাকায় অনেক জোরালো প্রমাণ ও নিদর্শন ধ্বংস, অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অসহযোগিতা, সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন সহ নানা রকম ভীতিকর ও আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি হয়েছে। এখনো যারা পারপিটেটরস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস তারা এখন ওদেরকে থ্রেট করতেছে, এবং যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে। আমরা যাদেরকে আইডেন্টিফাই করছি বা করে ফেলছি এখন এই পর্যন্ত, তাদের আমরা নামগুলো ডিসক্লোজ করতেছি না। কি জন্য করতেছি না? মেইনলি একটা কারণে, ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ভিকটিমস। এখন পর্যন্ত যাদের নামের তালিকা দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান কমিশনের সভাপতি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় জার্মানি। দুপুরে জামায়াতে ইসলামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার। বাংলাদেশের শিক্ষা ও বাণিজ্য উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন তিনি। জামায়াতে কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকুন্দ বলেন, তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে, গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করছে জামায়াত। বৈঠকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ATM আজহারুল ইসলাম ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকুন্দ উপস্থিত ছিলেন। I represent a European country which is a democracy, and we have always uttered the hope that elections also in Bangladesh will be free, fair and participatory. বাংলাদেশ থেকে গার্মেন্টস রপ্তানি এবং জার্মান থেকে বাংলাদেশে যে মেডিকেল ইকুইপমেন্ট আসছে, তার মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতি ব্যাপক ব্যাপ্তি লাভ করেছে। ভবিষ্যতে এটা আরো অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সভাপতিত্বে সপ্তম কমিশন সভা শুরু হয়। এতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। স্বল্প সময়ের মধ্যে জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দলের সহায়তা চেয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দিনের বৈঠকের সূচনা বক্তব্যে এই আহ্বান জানান তিনি। ডক্টর আলী রিয়াজ বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে না সেগুলো নিয়ে আগামী রোববার থেকে আবারও বৈঠক হবে। আজকের বৈঠকে যোগ দিয়েছেন বিএনপি, জামায়াত, NCP, CPB, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বৈঠকে রোহিঙ্গা সংকট, শুল্ক সংক্রান্ত আলোচনার অগ্রগতি, দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকালে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী ল্যান্ডাউ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।
গতরাতে তাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক নেতার মতো শামসুল আলমও এতদিন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলাও রয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী AY মুশিউজ্জামানকে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে পরবর্তী শুনানি 25 জুন। সকালে আদালত অবমাননার অভিযোগের শুনানি শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শেখ হাসিনাকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্ধারিত দিন ছিল গত 3রা জুন। ট্রাইব্যুনালের নির্দেশে গত 26 মে এ বিষয়ে দৈনিক যুগান্তর ও নিউ এজ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে বলা হয় 3রা জুন সকাল 10টার মধ্যে হাজির হতে হবে শেখ হাসিনাকে। শেখ হাসিনা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল ওরফে শাকিল আলমের সঙ্গে ফোনে জুলাই গণ অভ্যুত্থানের ঘটনার মামলা নিয়ে কথা বলেন। অনলাইনে ছড়িয়ে পড়া ওই ফোন আলাপে শেখ হাসিনা বিচার কাজে বাধা ও হুমকি দিয়েছেন বলে ট্রাইব্যুনালে অভিযোগ দেন চিফ প্রসিকিউটর। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট AY মুশিউজ্জামান সাহেবকে, যিনি সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ছিলেন, ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে উনাকে এই মামলায় ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য এই আসামিদের পক্ষে এবং ট্রাইব্যুনাল এই আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য উনাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ করেছেন এবং জুন মাসের 25 তারিখে ফার্দার হিয়ারিং এবং ডিসপোজালের জন্য দিন ধার্য করেছেন। এই ছিল আজকে ট্রাইব্যুনাল। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতরাত 12টা নাগাদ গুলশানের বাসভবনে পৌঁছান তিনি। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে বেগম জিয়ার কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বাসায় থেকেই তাকে চিকিৎসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। লন্ডনে চিকিৎসা শেষে 6 মে দেশে ফেরার পর প্রথমবারের মতো স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের হাসপাতালে যাওয়ার খবরে তার বাসভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। দলীয় প্রধানের গাড়ি বহরের সঙ্গী হন বিপুল সংখ্যক নেতাকর্মী। সন্ধ্যা 6:30টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন বেগম জিয়া। 3 ঘণ্টা ব্যাপী জরুরি পরীক্ষা নিরীক্ষার পর রাত 12টা নাগাদ নিজ বাসভবনে ফেরেন তিনি। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বেগম জিয়ার কিছু পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বাসায় চিকিৎসা সেবা নিলে তার শারীরিক অবস্থার আরো উন্নতি হবে বলে জানিয়েছে বেগম জিয়ার মেডিকেল বোর্ড। ওখানে চিকিৎসকরা ওনার চিকিৎসার মধ্যে বিদেশি চিকিৎসক প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের পরামর্শক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা হাসপাতালেই শুরু করে দেওয়া হয়েছে এবং এটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় ওনার সে চিকিৎসা চলবে এবং আলহামদুলিল্লাহ উনি আপনাদের সবার দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি মোটামুটি ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল। ঢাকায় আসার পর ফিরোজায় এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা সেবা দিচ্ছেন। এর আগে গেল 7 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার আগে সর্বশেষ 12 সেপ্টেম্বর এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। রাজধানীর ফকিরাপুলে মাদক কারবারিদের গুলিতে আহত হয়েছেন গোয়েন্দা পুলিশ ডিবির 2 সদস্য। এ ঘটনায় 4 জনের মধ্যে 3 জনকে আটক করেছে পুলিশ। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, সন্ত্রাসীদের হাতে ভারী অস্ত্র ছিল না, তবে অপরাধীদের আর ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। জীবন বাজি রেখে মাদক কারবারিদের সাথে লড়াই করায় পুলিশ সদস্যদের প্রশংসা করেন উপদেষ্টা। বাকি আসামিদেরও শিগগিরই গ্রেফতারের আশ্বাস দেন তিনি।
অপরাধীরা খুব একটা বেশি সুযোগ নিতে পারতেছেন না, এই জন্য যে দেখেন 4 জনের ভিতরে 3 জনকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। সন্ত্রাসীরা কোনো ভারী অস্ত্র ইউজ করে নাই, এটা পিস্তল ইউজ করছে। ভবিষ্যতে করলে সে সময় আমরা আবার ভবিষ্যতের উপরে ভবিষ্যৎ করব। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের 5 জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 110 জন। এছাড়াও শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভাগের বিভিন্ন হাসপাতালে 407 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। নতুন করে আক্রান্তের মধ্যে বরিশালে 22, বরগুনায় 63, পটুয়াখালীতে 12, ভোলায় 3 ও ঝালকাঠিতে 4 জন রয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য অফিসের হিসেব মতে ডেঙ্গুতে 6 জেলায় এ পর্যন্ত প্রাণ গেছে 8 জনের, আর আক্রান্ত 3185 জন। এদিকে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2770 জন। নারায়ণগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র, কাপড়, মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের আদমজি ইপিজেড সংলগ্ন বিহারী কলোনিতে শুরু হওয়া এই অভিযানে আটক করা হয় 2 অবাঙালি নারী মাদক বিক্রেতাকে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকাগুলোতে মাদক বিক্রি করে আসছিল তারা। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিহারী কলোনিতে অভিযানে 17 পিস দেশীয় অস্ত্র, 11টি মোবাইল, 10 মিটার সেনাবাহিনীর পোশাকের কাপড়, 84 প্যাকেট ও আরও 200 গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ 7,113 টাকা ও 11টি মোবাইল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এবারে থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চড়া দামের কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে জাতীয় মাছ ইলিশ। এমনকি মৌসুমে ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বাড়াতে সক্রিয় একটি সিন্ডিকেট। এমন পরিস্থিতিতে ইলিশের বাজার নিয়ন্ত্রণে সরকারকে মূল্য নির্ধারণের প্রস্তাব চাঁদপুর জেলা প্রশাসনের। এই উদ্যোগের সাথে ক্রেতারা একমত হলেও একে অবাস্তব বলছেন ব্যবসায়ীরা। চাঁদপুর থেকে বিল্লাল ঢালির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। টানা 58 দিন নিষেধাজ্ঞার পর বঙ্গোপসাগর ও এর মোহনা সংলগ্ন জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। মৌসুম শুরুর আগে স্থানীয় বাজারগুলোতে দেখা মিলছে প্রচুর ইলিশের। এতে উচ্ছ্বসিত জেলেরা, তবে দাম ক্রেতাদের নাগালের বাইরে। ক্রেতাদের অভিযোগ, দাম বাড়াতে সক্রিয় রয়েছে সিন্ডিকেট। এক এক দোকান এক এক দাম। এক দোকানে সেম মাছ ধরুন 700 গ্রাম 800 গ্রাম মাছগুলা এক দোকানে আছে 1600 টাকা, এক দোকানে 1400 টাকা, এক দোকানে 1500 টাকা। যেহেতু জিআই প্রোডাক্ট হিসাবে সরকার এটা ঘোষিত করছে, তাহলে এটার দামও সরকারিভাবে এটা নির্ধারণ করা উচিত। ব্যবসায়ীদের দাবি, সিন্ডিকেট নয়, চাহিদার তুলনায় যোগান কম থাকায় ইলিশের দাম আকাশচুম্বী। তো মাঝখানে কোনো সিন্ডিকেট নাই, এখানে নিলামে। আর আমরা যত নিলামে না বিক্রি করেন, আমাদের বাইরে থেকে চাঁদপুর মাছটা আমদানি হবে না। 30 জন আড়তদারের সমতুল্য মাছ আসলে 100 জন আড়তদারের এখানে মূল্যমূল্য করে ওপেন টেন্ডার হয়, যে বেশি পায় হে নেয়। ইলিশ সংগ্রহের আনুষঙ্গিক খরচ বিবেচনা করে মূল্য নির্ধারণ হলে সবার ক্রয় ক্ষমতার মধ্যে আসবে এই পণ্য। এক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দাম নির্ধারণের প্রস্তাব চাঁদপুর জেলা প্রশাসনের। আমাদের চাঁদপুর সহ বাংলাদেশের প্রায় 10-12টা জেলাতে ইলিশ ধরা পড়ে এবং সেখানে ক্রয় বিক্রয় হয়। আমরা মনে করেছি যে চাঁদপুরে যদি আমরা ইলিশের দাম সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা একটা ঠিক করে দিই, তাহলে এই ইলিশটা তখন অন্য জেলায় গিয়ে বিক্রয় হবে। সেই জন্যই আমি আসলে মন্ত্রণালয়কে অনুরোধ করেছি, তারা যেন মানে এই ইলিশের যে বাজার মূল্য, এটা যাতে কোনো সিন্ডিকেটের খপ্পরে না পড়ে, এটা যেন অতি উচ্চ মূল্য না হয়, সেটার জন্য তারা হয়তো একটা মেকানিজম বের করে। এদিকে জেলা প্রশাসনের প্রস্তাবের সঙ্গে ভিন্ন মত জানিয়ে মৎস্য ব্যবসায়ী সমিতি বলছে, পচনশীল পণ্যে মূল্য নির্ধারণ সম্ভব নয়। আসলে এভাবে মূল্য নির্ধারণ উদ্যোগ না নিয়ে ইলিশের উৎপাদন কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। আমরা গত 3 বছর যাবৎ গ্রাজুয়ালি দেখছি ইলিশের উৎপাদন কিন্তু কমছে। তো ইলিশের উৎপাদন কেন কমছে এই বিষয়ে সরকারের আরো গবেষণা করা উচিত। ইলিশের বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারির তাগিদ সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ।
গাজায় খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম ঘিরে সহিংসতা ও প্রাণহানি বেড়েই চলেছে। গেল একদিনে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ত্রাণ নিতে আসা আরও 144 ফিলিস্তিনির। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ত্রাণ বিতরণের স্থান নেজারিম করিডোর সালাউদ্দিন সড়কে ইসরায়েলি সেনাদের চালানো গুলিতে নিহত হয়েছেন অনেকে। একই দিনে দক্ষিণাঞ্চলের আল মাওয়াসি ক্যাম্পে শরণার্থীর তাঁবুতে হামলায় প্রাণ হারিয়েছেন নারী ও শিশুসহ কয়েকজন। জেতুন ও মাজাজি ক্যাম্পে বিমান হামলায় একই পরিবারের সদস্য সহ নিহত হয়েছেন আরও অনেকে। হামাসের অভিযোগ, এই ত্রাণ বিতরণ ব্যবস্থা মূলত ইসরায়েলের সামরিক লক্ষ্য বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থা এ কার্যক্রমে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, মাত্র 3 দিনের জ্বালানি মজুদ অবশিষ্ট আছে হাসপাতালগুলোতে। ভারী বর্ষণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বান্দরবানের রোয়াংছড়ির দেবতাখুম পর্যটন কেন্দ্রে পর্যটকদের যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। উপজেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে 18 থেকে 25 জুন এখানে পর্যটক যাতায়াতে নিরুৎসাহিত করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ইতোমধ্যে পাহাড়ি ঝিরির পানিতে ভেসে গিয়ে কয়েকজন পর্যটকের মৃত্যু হয়েছে, এখনো নিখোঁজ একজন। এ অবস্থায় দেবতাখুম পর্যটন কেন্দ্রটিকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এটি আবার খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। গত মঙ্গলবার নাইখংছড়িতে এক পর্যটক নিখোঁজ হন। এর আগে 13 জুন বান্দরবানের আলীকদমে পাহাড়ি ঝিরিতে ভেসে 2 পর্যটকের মৃত্যু হয়, এখনো নিখোঁজ একজন। এবার থাকছে খেলার খবর। গল টেস্টে বাংলাদেশের 495 রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। দলের 47 রানে উদ্বোধনী ব্যাটসম্যান লাহিরু উদারার উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। দীনেশ চান্দিমালকে নিয়ে ভালোই জবাব দিচ্ছেন পাথুম নিসাঙ্কার। বাংলাদেশি বোলারদের কোনো সুযোগই দেননি তারা। লাঞ্চ বিরতি পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ 1 উইকেটে 194 রান। বিরতি থেকে 50 তুলে নেন নিসাঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ 1 উইকেটে 194 রান। এর আগে 9 উইকেটে 484 রান নিয়ে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন সকালে মাত্র 22 বল স্থায়ী হয়েছিল বাংলাদেশের প্রথম ইনিংস। আশিতা ফার্নান্ডোর বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাহিদ রানা। তাতে প্রথম ইনিংসে 495 রানে অল আউট হয় বাংলাদেশ। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ জিততে না পারলেও বিশ্ব ক্লাব কাপ ফুটবলে জয় দিয়ে শুরু করলো পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। ফিলাডেলফিয়ায় সিটিজেনরা 2-0 গোলে হারিয়েছে মরক্কোর দল উইদাদ ক্যাসাব্ল্যাঙ্কাকে। এদিকে মায়ামিতে 1-1 গোলে ড্র করে রিয়াল মাদ্রিদকে চমকে দিয়েছে সৌদি চ্যাম্পিয়ন আল হিলালের সাথে। পরাগ আরমানের রিপোর্ট। প্যারিস সেন্ট জার্মেই এবং বায়ার্ন মিউনিখের মতো দলগুলো রেকর্ড ব্যবধানে জয় দিয়ে মাঠ ছেড়েছিল। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির জন্য জয়টা অবধারিত ছিল। ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল স্টেডিয়ামে খেলার 2 মিনিটেই ফিল ফোডেনের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। পিছিয়ে থেকে ব্যবধান কমানোর চেষ্টা করেও সফল হয়নি মরক্কোর দল উইদাদ ক্যাসাব্লাঙ্কা। উল্টো খেলার 42 মিনিটে বেলজিয়ান উইঙ্গার জেরোমি ডোকু ব্যবধান দ্বিগুণ করেন। খেলার নির্ধারিত সময়ের 2 মিনিট আগে সিটিজেনদের ফুলব্যাক রিকো লুইস লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও জয় পরাজয়ে কোনো প্রভাব পড়েনি। এদিকে মায়ামির রকহার্ট স্টেডিয়ামে আল হিলালের বিপক্ষে ফেভারিট হিসেবে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। খেলার 34 মিনিটে গঞ্জালো গার্সিয়ার গোলে লিডও নেয় জাভি আলানসোর দল। কিন্তু এই লিড তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। 41 মিনিটে স্পট কিকে ম্যাচে সমতা ফেরান আল হিলালের রুবেন নাভাস। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড লিওনার্দো দ্বিতীয়ার্ধে যদি 2টি সহজ সুযোগ মিস না করতেন, তবে ঐতিহাসিক এক জয় নিয়ে মাঠ ছাড়তে পারত আল হিলাল। পরাগ আরমান, এটিএন বাংলা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার অনুমোদন, ভূমধ্যসাগরে মার্কিন রণতরী ইরানের পাশে থাকার ঘোষণা, উত্তর কোরিয়া, চীন ও রাশিয়ার জাতিসংঘের উদ্বেগ। ফ্যাসিস্ট সরকারের শুভাকাঙ্ক্ষী ও গুমের সাথে জড়িতরা এখনও রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে বসে গুম হত্যার অনেক প্রমাণ ধ্বংস করছে, অভিযোগ তদন্ত কমিশনের। সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় জার্মানি। জামায়াতের আমিরের সঙ্গে দেশটির রাষ্ট্রদূতের বৈঠক, শিক্ষা ও বাণিজ্য উন্নয়নে পাশে থাকার আশ্বাস। দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ তৈরিতে সকল দলের সহায়তা চেয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সব বিষয়ে ঐক্যমত্য না হলে রোববার আবার বৈঠক। এবং সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার। জুলাই গণহত্যার স্বচ্ছ বিচারের স্বার্থে শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।